একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রীরা, আমরা পূজার বন্ধের পরে আবার অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আমি ইতিমধ্যে তোমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণীর উপর দুটো ক্লাস দিয়েছি। ওই ক্লাসগুলোতে আসলে কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী করতে হয় বা ফান্ডামেন্টাল যে আলোচনাগুলো, যে বেসগুলো, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। তো আজকে আসলে আমরা প্র্যাকটিক্যালি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয় সেই প্রবলেমগুলো আমরা সলভ করব, যে কীভাবে বাস্তবে একটা ব্যাংক সমন্বয় বিবরণী করতে হয়। তো আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী করার পদ্ধতি দুটো আছে। একটা হচ্ছে একক জের পদ্ধতি, আর একটা হচ্ছে সংশোধিত জের বা উভয় জের পদ্ধতি। তো এখন আমরা আজকে আপাতত প্রাথমিকভাবে আমরা একক জের পদ্ধতিটা শিখবো, কারণ তোমাদের বললাম তো আমি যে 98% টাইম তোমাদের আসে হচ্ছে একক জের পদ্ধতি তে ব্যাংক সমন্বয় বিবরণীর প্রবলেম সলভ করতে বলে, আর 2% টাইম তোমাদের দ্বৈত জের পদ্ধতি আসে। আমরা পর্যায়ক্রমে সবকিছু শিখবো। তো আজকে আমি একক জের পদ্ধতির অঙ্ক কিভাবে করতে হয় এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আজকে প্র্যাকটিক্যালি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করবো। তো আমরা তো জানি আসলে তোমাদের কাছে অনেকের কাছে অনেক রকমের বই আছে। এখন আমি একটা বই দিয়ে করালে সেটা তো কারোর সাথে মিলবে, কারোর সাথে মিলবে না। তার চেয়ে বেটার হচ্ছে আমি চিন্তা করেছি যে আমরা বোর্ডে যে অঙ্কগুলো এসছে সেখান থেকে কিছু অঙ্ক দিয়ে না হয় আমরা অঙ্কটা শিখি। ঠিক আছে? এই বোর্ডের অঙ্ক তো সবার বইয়ের পেছনেই আছে। তো আজকে চলো আমরা একটা অঙ্কে যাই, যে অঙ্কটা, যে সমস্যায় যাই, যে উদ্দীপকে যাই, যে উদ্দীপক দিয়ে আমরা আজকে ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে প্র্যাকটিক্যালি করতে হয় এটা আমরা একটু শিখি। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের বই থেকে কুমিল্লা বোর্ড 2015 অঙ্কটায় যাও। কুমিল্লা বোর্ড 2015, ঠিক আছে? আমরা কুমিল্লা বোর্ড 2015 গাণিতিক সমস্যাটা আজকে আমরা সমাধান করব। এইভাবে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীটি শিখব। এই হলো আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর নমুনা। এটা হচ্ছে আমাদের বিবরণ, এটা আমাদের টাকা, এটা টাকা। এই হলো আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক জমার সমন্বয় বিবরণী। এখানে কোনো ডেবিট ক্রেডিট নেই, শুধু দুইটা ঘর, যেহেতু বিবরণী আমরা বিবরণীর মতোই হবে, কোনো ডেবিট ক্রেডিট এখানে লাগবে না। তো চলো আমরা অঙ্কটা পড়ি, পর্যায়ক্রমে করি। 4 নম্বর অঙ্কটা দেখো। শাহিন ট্রেডার্সের হিসাব বই থেকে 2014 সালের 30 জুন তারিখে নিম্নোক্ত লেনদেন সমূহ নেওয়া হয়েছে। তার মানে আমরা 2014 সালের জুন মাসে ব্যাংক সমন্বয় বিবরণী করব। ঠিক আছে? তাহলে আমাদের তারিখটা আমি লিখলাম না, জায়গায় রাখিনি, কারণ তোমাদের তারা দেখা যাবে না। তারিখটা হবে 30 জুন 2014 সাল। এখানে ব্যাংক সমন্বয় বিবরণী করার সময় একটা জিনিস সবসময় মনে রাখবা, সবচেয়ে মোস্ট ভাইটাল জিনিস যেটা হচ্ছে, মোস্ট ভাইটাল হচ্ছে অঙ্কের শুরুটা কোন ধরনের ট্রানজ্যাকশন। আমরা জানি আমাদের 4 ধরনের ব্যালেন্স থাকতে পারে। আমার নগদান বই অনুযায়ী 2 ধরনের ব্যালেন্স থাকতে পারে, ব্যাংকের পাস বই অনুযায়ী 2 ধরনের ব্যালেন্স থাকতে পারে। নগদান বই অনুযায়ী ব্যালেন্স থাকতে পারে হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, পাস বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। এই 4টা ব্যালেন্সের মধ্যে কোনটা দিয়ে আমাদের অঙ্ক শুরু হয়, এই বিষয়টা যদি ধরতে কেউ ভুল করে থাকো তাহলে পুরো অঙ্কটাই তোমার ভুল হবে। এই কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকতে হবে যে আমার অঙ্কের শুরুটা আসলে কি দিয়ে, এই ব্যাপারটা খুব ক্লিয়ার থাকবা। আসো আমাদের এই অঙ্কের শুরুটা দেখি। এখানে বলা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। নগদান বইটা কার? নগদান বইটা আমাদের বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত মানে ব্যাংকে টাকা জমা আছে। আমাদের হিসাব অনুযায়ী যদি ব্যাংকে টাকা জমা থাকে, এটা আমাদের জন্য একটা সম্পদ, এটা আমাদের একটা সম্পদ, তার মানে এটা ডেবিট। তাহলে আমরা বলতে পারি চূড়ান্তভাবে যে আমাদের এই ব্যাংক সমন্বয় বিবরণীটা শুরুর ব্যালেন্সটা হচ্ছে ডেবিট ব্যালেন্স। আর আমরা সবসময় একটা জিনিস মনে রাখবা, আমাদের তো ব্যালেন্স দুইটা, একটা ডেবিট ব্যালেন্স, একটা ক্রেডিট ব্যালেন্স। আমরা অলওয়েজ ডেবিট ব্যালেন্স নিয়ে কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, ক্রেডিট ব্যালেন্সটা আমাদের কাছে একটু ভিন্ন রকম মনে হয়। আমরা অলওয়েজ ডেবিট নিয়ে কাজ করতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। যাই হোক, আমরা সবগুলো দিয়ে অঙ্ক করতে শিখবো। মনে রাখবা অঙ্কের শুরুটা যেন তোমার জানা থাকে,
যে আমার অঙ্কের শুরুটা কি এটা ধরতে পারতে হবে। এটা যদি আমরা অ্যাকুরেটলি ধরতে না পারি আমাদের শেখার কোনো মানে হয় না। তাহলে আমাদের অঙ্কের শুরুটা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, অর্থাৎ আমাদের বই অনুযায়ী আমাদের হিসাব মতে ব্যাংকে টাকা জমা আছে 10,500 টাকা। এটা দিয়ে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী শুরু। তাহলে এই কথাটা আমরা সবার আগে লিখব, নগদান বহি অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 20,500 টাকা। এই টাকাটাকে আমরা দ্বিতীয় করে লিখবো। এবার যে স্পেসটুকু আছে স্পেসটুকুকে আমরা দুইটা ভাগ করব। কিছু জিনিস আছে যোগ, কিছু অর্ধেক রাখবা বিয়োগের জন্য। অর্থাৎ যে সকল ঘটনার কারণে আমাদের সাথে পাস বইয়ের গড় মিলটা দেখা যাবে, ওই ঘটনাগুলোর কিছু ঘটনা দেখবা আমাদের যোগ করা উচিত, কিছু ঘটনা আমাদের বিয়োগ করা উচিত। তো যেই ঘটনাগুলো আমাদের যোগ করা উচিত সেগুলোকে আমরা সব এক জায়গায় রাখবো, আর যে ঘটনাগুলো আমাদের বিয়োগ করা উচিত সেই ঘটনাগুলোকে আমরা আরেক জায়গায় রাখবো। এই জন্য আমরা পুরো স্পেসটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি, একটা অংশ যোগ, একটা অংশ বিয়োগ। এই যোগের টাকাগুলো আমরা এটার সাথে গিয়ে যোগ করব, বিয়োগের টাকাগুলোকে আমরা এটা থেকে বিয়োগ করে দিব, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। চলো আমরা পড়ি আমাদের ঘটনাগুলো কি কি আছে, মনোযোগ দিয়ে বুঝতে হবে। ব্যাংক কর্তৃক পরিশোধিত 3,150 টাকার প্রদেয় নোট নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক কর্তৃক পরিশোধিত 3,150 টাকার প্রদেয় নোট নগদান বইতে লেখা হয়নি। আগে লেনদেনটা বুঝতে হবে। ব্যাংক 3,150 টাকার একটা নোট পরিশোধ করে দিয়েছে, ডেফিনেটলি আমাদের পক্ষে পরিশোধ করেছে, আমরা পরিশোধ করার অনুমতি দিয়েছি বলেই ব্যাংক পরিশোধ করেছে, এমনি এমনি করে নাই। তো আমরা তো এই বিষয়ে বলছে নগদান বইতে লেখা হয়নি, আমরা আসলে লিখি নাই। এখন আমি তোমাদেরকে বলেছি একক জের পদ্ধতিতে অঙ্ক করতে গেলে তুমি 3টা কোশ্চেন করলেই তুমি উত্তর পেয়ে যাবা। ফার্স্ট কোশ্চেন আমরা আমাদেরকে নিয়ে করব, সেকেন্ড কোশ্চেন আমরা ব্যাংকে নিয়ে করব, থার্ড কোশ্চেন আমরা আবার আমাদেরকে নিয়ে করব। ওই থার্ড কোশ্চেনের আনসারটা হচ্ছে আমাদের অঙ্ক সমাধান। ফার্স্ট কোশ্চেন, আমরা এই লেনদেনটাকে আমরা নগদান বইতে কি করেছি? আমরা কিছুই করিনি, কারণ আমাদের প্রশ্নেই বলা আছে নগদান বইতে লেখা হয়নি, আমরা লিখিনি। ব্যাংক কি করেছে? সেকেন্ড কোশ্চেন ব্যাংকে নিয়ে, ব্যাংক কি করেছে? ব্যাংক যেহেতু নোটের টাকা পরিশোধ করে দিয়েছে, ব্যাংক আমার টাকা মাইনাস করে দিয়েছে 3,150 টাকা। তাহলে ফার্স্ট কোশ্চেনের উত্তর হচ্ছে আমি কিছু করিনি, সেকেন্ড কোশ্চেনের উত্তর হচ্ছে ব্যাংক মাইনাস করেছে 3,150, থার্ড কোশ্চেন হচ্ছে এখন আমার কি করা উচিত। আমি তো তোমাদেরকে বলেছি একক জের পদ্ধতিতে তুমি যার ফলোয়ার সে যা করবে তোমাকে তাই করতে হবে। আমি কিছু করিনি, ব্যাংক 3,150 টাকা মাইনাস করছে। থার্ড কোশ্চেন হচ্ছে আমার কি করা উচিত, আমারও 3,150 টাকা বিয়োগ করা উচিত। তাহলে আমি এই বিয়োগে এসে এখন লিখবো কি করা উচিত। এটার মধ্যে এসে আমরা লিখবো ওই কথাটাই লিখে দিবে। এই লেখা এক একটা এক একজনের মতো হবে, এটিকে টেন্স হওয়ার কোনো কারণ নাই। ব্যাংক কর্তৃক নোট পরিশোধ, ব্যাংক কর্তৃক নোট পরিশোধ নগদান বইতে লেখা হয়নি। এটা লিখে দিলে আরো ভালো, নগদান বইতে লেখা হয়নি। আমার জায়গা তো কম, আমি এই কথাটা লিখে দিলাম অলিখিত, এই 3,150 টাকা। দেখো ঘটনাটা ওইটাকে আমি আমার মতো করে সাজিয়ে নিলাম যে আমি কেন 3,150 টাকা বিয়োগ করলাম, কারণ ব্যাংক একটা নোটের টাকা পরিশোধ করছে যেটা আমি আগে লিখিনি। কারণ আমি লিখিনি, ব্যাংক মাইনাস করে লিখেছে, আমিও মাইনাস করে লিখেছি, কারণ আমাকে তো ব্যাংকের সাথে মিলতে হবে। নেক্সট, ব্যাংকে জমাকৃত 2,050 টাকার একটি চেক এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি। ব্যাংকে আমরা 2,050 টাকার একটা চেক জমা দিয়েছিলাম, চেকের টাকাটা আদায় করে আমাদের হিসাবে জমা রাখার জন্য। কিন্তু এই 30 জুন তারিখে আমি ব্যাংকে যখন গেলাম, গিয়ে দেখলাম যে ব্যাংক এখনো আদায় করতে পারেনি। কিন্তু অথচ দেখো আমি যখন জমা দিয়ে মনে মনে কি ভেবে নিয়েছি যে আমার টাকাটা ব্যাংক আদায় করে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা বাড়িয়ে রাখবে। এটাই তো আমার ভাবনা, আমার থিঙ্কিং তো এটাই। এখন তাহলে এবার আবার সেই 3টা কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন আমাকে নিয়ে, এই চেকটা জমা দিয়ে আমি কি করেছি, আমি যোগ করেছিলাম
জমা দিলে তো টাকা বাড়ার কথা, চেক দেই আর টাকা দিই। আমি ভেবেছিলাম ব্যাংকে আমার টাকা বাড়বে, এটা ভেবে আমি 2050 টাকা আমার নগদান বইতে যোগ করেছিলাম। ব্যাংক কি করেছে, ব্যাংক যেহেতু এখনো আদায় করতে পারেনি, ব্যাংক তো কিছু করেনি, কারণ ব্যাংক আদায় করতে পারলে যোগ করবে, ব্যাংক আদায় না হওয়া পর্যন্ত যোগ করবে না। তাহলে আমি যোগ করেছি। সেকেন্ড কোশ্চেন, ব্যাংক কি করেছে, ব্যাংক কিছু করেনি। থার্ড কোশ্চেন আবার আমাকে নিয়ে, তাহলে এখন আমার কি করা উচিত? আমি যোগ করেছি, ব্যাংক কিছু করেনি, আমি আমার যোগটা মুছে ফেলবো। তো অ্যাকাউন্টিং এ যোগ মুছার নিয়ম হচ্ছে বিয়োগ করা, বিয়োগ মুছার নিয়ম হচ্ছে যোগ করা। তাহলে আমি যেহেতু এই যোগ করেছি, ব্যাংক কিছু করেনি, তাহলে আমি আমার যোগ বাদ দিয়ে দিব, অর্থাৎ আমি বিয়োগ করে ফেলবো। ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি 2050 টাকা। নেক্সট, একজন দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান 260 টাকা, না এটা মনে হয় একটা কমার পরে একটা দাগ আছে, দেখা 2600 টাকা হতে পারে, একটা কমা দেখা যায়, আবার 260 দেখা যায়, আমার মনে হয় 2600 টাকা, 260 হবে না, 2600 দিয়ে ধরে করবো আমরা। একজন দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 2600 টাকা নগদান বইতে লেখা হয়নি। ঘটনাটা বুঝতে হবে, আমি একজন দেনাদারের কাছ থেকে টাকা পাবো, সে আমাকে টাকা না দিয়ে এসে আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দিয়ে চলে গেছে। এই বিষয়টা তো আমি জানি না, আমার জানার কথাও না। এখন যখন আমি 30 জুন তারিখে ব্যাংকে গেলাম, তখন গিয়ে দেখলাম যে আমার সিনারি হচ্ছে এই, ব্যাংক আমাকে দেখাচ্ছে যে আপনার একজন কাস্টমার এসে আপনার অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে গেছেন। আমি হিসাব করে দেখলাম তাই। ওকে, লেনদেন আমাদের বোঝা কমপ্লিট। এবার আমরা আমাদেরকে কোশ্চেন করি। ফার্স্ট কোশ্চেন আমাকে নিয়ে, আমি কি করেছি? আমি তো জানিই না আমি কি করব, আমি জানি না। তার মানে আমি আমার নগদান বইতে কিছুই লিখিনি। তো ব্যাংকে যখন কাস্টমার জমা দিয়ে গেছে আমার অ্যাকাউন্টে টাকা, ব্যাংক তো টাকা নিয়েছে, টাকা নিয়ে ব্যাংক কি করেছে, আমার টাকা বাড়িয়েছে, অর্থাৎ আমার টাকার সাথে এই টাকাটা যোগ করেছে। আমি কিছু করিনি, ব্যাংক যোগ করেছে। থার্ড কোশ্চেন আবার আমাকে নিয়ে, এখন আমার কি করা উচিত? আমি কিছু করিনি, ব্যাংক যোগ করেছে, তাহলে এখন আমারও যোগ করা উচিত। চলো আমরা যোগ করি, এই যোগে গিয়ে লিখব দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, এই 2600 টাকা, এটা 260 ধরলাম না, 2600 ধরলাম, কারণ একটা কমা আছে, তাদের বোঝা যায় একটা শূন্য বাদ পড়ে গিয়েছে। আর 260 ধরলে কোনো সমস্যা নাই, প্রশ্নে যা পাবা তাই। 5, পাওনাদার বরাবর ইস্যুকৃত 5000 টাকার মোট 2টি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, যার মধ্যে 850 টাকার চেকটি ব্যাংকে উপস্থাপিত হয়েছে। পাওনাদারের বরাবর 2টা চেক আমি ইস্যু করেছি। আমার পাওনাদার আমার কাছ থেকে টাকা পাবে, সেই পাওনাদারকে আমি 2টা চেক ইস্যু করে দিয়েছি। 2টা চেকের মূল্য হচ্ছে 5000 টাকা। আমার কাছ থেকে আমার পাওনাদার টাকা পাবে, আমি সেই পাওনাদারকে 2টা চেক দিয়েছি। 2টা চেকের মূল্য হচ্ছে 5000 টাকা। কোনটা কত আমি জানি না। তার মধ্যে 850 টাকার একটা চেক আছে। তাহলে বুঝতে পারি 2টা চেকের মূল্য যদি 5000 হয়, একটা চেক যদি 850 হয়, আরেকটা চেক হচ্ছে 4150 টাকা। এটুক তোমার মেধার কাজ। 2টো চেকের মূল্য যদি 5000 টাকা হয়, একটা চেক যদি 850 টাকা হয়ে থাকে, বাকি চেকটা হচ্ছে 4150 টাকা। তো আমি 4150 এবং 850 এই মোট 5000 টাকার 2টো চেক আমি আমার একজন পাওনাদারকে দিয়েছি। উনি আমার কাছে টাকা পাবেন, আমি তাকে টাকা দিতে পারিনি, আমি চেক দিয়েছি যে কষ্ট করে আমার ব্যাংক থেকে একটু তুলে নেবেন। ঘটনাটা ঘটছে এই। কিন্তু আজকে 30 জুন আমি ব্যাংকে গিয়ে দেখি ওই 2টা চেকের মধ্যে 850 টাকার চেকটা ব্যাংক থেকে টাকা নিয়ে চলে গিয়েছেন। অর্থাৎ লিখাই আছে 850 টাকার চেকটি ব্যাংকে উপস্থাপিত হয়েছে, অর্থাৎ 850 টাকার চেকটি ব্যাংকে দিয়ে তিনি টাকা নিয়ে গেছেন। 4150 টাকাওয়ালা এখনো টাকাটা ব্যাংক থেকে নেন নাই। ভেজালটা দেখো, ক্লিয়ার? তাহলে ঘটনাটা কি ঘটলো, কেসটা হচ্ছে আবার আমাকে নিয়ে। এবার ফার্স্ট কোশ্চেন, আমি কি করেছি? চেক 2টা ইস্যু করে আমি 2টা চেক দিয়ে আমি জানি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 5000 টাকা চলে যাবে, এটা ভেবে আমি করেছি মাইনাস, যে আমার ব্যাংক থেকে তো 5000 টাকা চলে যাবে, নিয়ে যাবে এরা 5000 টাকা। ব্যাংক কি করেছে? সেকেন্ড কোশ্চেন, ব্যাংকে যে গিয়েছে ব্যাংক তাকে টাকা দিয়ে মাইনাস করেছে। ব্যাংকে 850 টাকাওয়ালা ব্যক্তি গিয়েছে, ব্যাংক তাকে 850 টাকা দিয়ে ব্যাংক 850 টাকা মাইনাস করেছে।
তার মানে আমি মাইনাস করেছি 5,000, তো ব্যাংক মাইনাস করেছে 850। এখন আমার কি করা উচিত? থার্ড কোশ্চেন আবার আমাকে নিয়ে। তাহলে আমি যেহেতু করেছি, মানে আমার ঘরে হচ্ছে -5,000, ব্যাংকের ঘরে হচ্ছে -850। এখন আমারটাকে কি করলে এইটার মতো হবে? নিশ্চয়ই 4,150 টাকাটা যেটা আমি বেশি মাইনাস করেছি ওইটা প্লাস করে দিলে হবে, তাহলে মিলবে। দেখো, তাকাও, আমি মাইনাস করেছিলাম 5,000, ব্যাংক মাইনাস করেছে 850। এখন আমার করা উচিত এমন একটা কাজ করব যাতে ব্যাংকের মতো আমারও -850 হয়। তাহলে যেই চেকটাকে আমি মাইনাস করেছি কিন্তু ব্যাংক মাইনাস করেনি, আমি আমার ওই মাইনাসটা মুছে ফেলবো, অর্থাৎ আমি প্লাস করে ফেলবো। এই আমি প্লাস করলাম। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি। ৳4,150 টাকা। আর আছে? আর নেই, শেষ। দেখো কত ছোট ছোট অঙ্ক বোর্ডে আসে, এইটুকু অঙ্ক। তাহলে এখন আমি আমাদের রেজাল্ট বের করি। এই যোগ দুইটা আমি একত্রে যোগ করে এটার সাথে যোগ করব, 6,750। এবার যোগ করি 26, 27,250 টাকা। এই দুটাকে বাইরে নিয়ে যাই, 5,200 টাকা। এই টাকাটা কি করার কথা? বিয়োগ করার কথা। তাহলে এই টাকাটাকে আমি বিয়োগ করব, বিয়োগ করলে আমার আসবে হচ্ছে 22,050 টাকা। 27 থেকে 5 গেলে 22, 250 থেকে 200 গেলে 22,050 টাকা। আমার অঙ্কের শুরুটা ছিল কি দিয়ে? নগদান বহি অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত দিয়ে। শেষ হবে, শুধু বইয়ের নাম চেঞ্জ করে দিবা, আর বাকি লেখা সব ঠিক থাকবে। পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত। দেখো, ভালো করে খেয়াল করো, অর্থাৎ আমি আমারটা দিয়ে শুরু করেছি, আমি ব্যাংকেরটার সাথে গিয়ে মিলিত হয়েছে। আমার হিসাবে ছিল 20,500, ব্যাংকের হিসাবে ছিল 22,500। আমি আমার 20,500-কে এই ধরনের কারুকার্যগুলো করে আমি 22,500-তে গিয়ে মিলিত হয়েছে। যেই টাকাটা পাস বই অনুযায়ী, পাস বইতে অর্থাৎ ব্যাংকের খাতায় এই টাকাটা লেখা হয়েছে, এই লেখা আছে। এই জন্য অঙ্কের শুরুটা যা দিয়ে হবে, শেষটা শুধু বইয়ের নামটা চেঞ্জ হবে, আর বাকি লেখাগুলো সেম। ভালো করে চিন্তা করে দেখো যে এখন এই অঙ্কগুলো আসলে কঠিন না, অঙ্কগুলো মোটেই কঠিন না, কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে আমাদের জিনিসগুলো কি, লেনদেনটাকে অ্যানালাইসিস করতে হবে, ঘটনাগুলোকে বিশ্লেষণ করলে তুমি বুঝতে পারবা আমার কি করা উচিত। তাহলে আমি কয়টা কথা বলেছি, আমাদের কথাগুলো ছিল এখানে। আজকে তোমার জানার ব্যাপার হচ্ছে অঙ্কের শুরুটা। অঙ্কের শুরু মানে মনে রাখবা প্রশ্নের শুরুটা কি দিয়ে, মানে আমার প্রশ্নের শুরুর জের কি, এটা মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। ডেবিট অথবা ক্রেডিট, কোনটা দিয়ে? যদি ডেবিট দিয়ে প্রশ্নের শুরু হয়, জেরের শুরু, তাহলে আমার অঙ্ক যেভাবে আছে সেভাবেই করব। আর যদি অঙ্কটা পড়ে দেখো যে ক্রেডিট জেড দিয়ে শুরু, অঙ্কের শুরুটা ক্রেডিট দিয়ে, তাহলে পুরো যোগগুলো বিয়োগ হবে, বিয়োগগুলো যোগ হবে, অর্থাৎ এগুলো চলে যাবে এখানে, এগুলো চলে আসবে এখানে। এই জন্য বললাম অঙ্কের শুরুটা যদি ডেবিট আর ক্রেডিট যদি ঠিকমতো নির্ধারণ করতে না পারো, ঠিকমতো চিহ্নিত করতে না পারো, তাহলে কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, ঠিকমতো চিহ্নিত করতে হবে যে আমার অঙ্কের শুরুটা কি আসলে ডেবিট দিয়ে হচ্ছে নাকি ক্রেডিট দিয়ে হচ্ছে। মাইন্ড ইট, এই জায়গাটা যে ভুল করবে তার পুরোটাই ভুল। ডেবিট দিয়ে শুরু হলে ডেবিট, যোগের যোগ করলাম, বিয়োগেরটা বিয়োগ হবে। আর যদি ক্রেডিট দিয়ে শুরু করে থাকি তাহলে আমাদের যোগেরগুলো বিয়োগ হবে, বিয়োগেরগুলো যোগ হবে। এই কাজটা আমাদেরকে করতে হবে। এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা এই নিজেরা তোমাদের বইতে ব্যাংক সমন্বয় বিবরণী যা আছে সেই অঙ্কগুলোকে করবে। এখন তোমাদের কাছে একটা জিনিস আমার দেওয়ার আছে, সেটা হচ্ছে যে কোন জিনিসগুলো ডেবিট, কোন জিনিসগুলো ক্রেডিট। এই জিনিসটা আমি একটু তোমাদেরকে ধরাই দিচ্ছি, তারপর তোমরা বাসায় একা চর্চা করতে পারবা। আমরা আবার আগামী ক্লাসে একটা দুটো অঙ্ক করবো। ঠিক আছে, সহজ আছে অঙ্কগুলো।
দেখো এবার আমাদেরকে কিভাবে করতে হবে। আমি বলেছি আমাদের জের চারটা, নগদান বহি মোতাবেক বা অনুযায়ী, ব্যাংক জমার উদ্দীপ্ত, আর নগদান বহি মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত। পাশ বহি মোতাবেক ব্যাংক জমার উদ্দীপ্ত, পাশ বহি মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত। এই চারটা জিনিসের নেচারটা আমরা বুঝতে পারলে হবে। চারটা জিনিসের নেচারটা কি, তাহলে আমরা অঙ্কের শুরুটা সঠিকভাবে করতে পারবো। আচ্ছা, নগদান বহি মোতাবেক ব্যাংক জমার উদ্দীপ্ত, এটা হচ্ছে ডেবিট, কারণ আমাদের হিসাব অনুযায়ী ব্যাংক জমার উদ্দীপ্ত মানে ব্যাংকে টাকা জমা আছে, এটা আমাদের জন্য সম্পদ, এটা আমাদের ডেবিট। তাহলে পাস বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত, নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত, এটা আমাদের ক্রেডিট, এটা এটার উল্টো হবে। আচ্ছা, তো নগদান বহির যা আছে পাস বইটা তো তার উল্টা, কারণ নগদান বহি ডেবিট ক্রেডিটের থিঙ্কিং, পাস বই ডেবিট ক্রেডিট থিঙ্কিং এর সাথে উল্টা। নগদান বহি মোতাবেক ব্যাংক জমার উদ্দীপ্ত যদি ডেবিট হয়, পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্দীপ্ত হবে ক্রেডিট, কারণ এটা ব্যাংকের জন্য দায়। আবার পাস বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, এটা ব্যাংকের জন্য সম্পদ, এটা ডেবিট। ঠিক আছে, এটা কেন ডেবিট? এটা আমাদের সম্পদ। এটা কেন ক্রেডিট? এটা আমাদের দায়। এটা কেন ক্রেডিট? এটা ব্যাংকের দায়। পাস বই দিয়ে অঙ্ক করার সময় ব্যাংকের পক্ষপাতিত্ব করতে হবে, প্রতিনিধিত্ব করতে হবে। আর এটা কেন ডেবিট? এটা ব্যাংকের সম্পদ। খেয়াল করে দেখো, অর্থাৎ আমাদের জন্য যেটা সম্পদ ব্যাংকের জন্য এটা দায়, আমাদের জন্য যেটা দায় ব্যাংকের জন্য এটা সম্পদ। এই চারটা জিনিস অবশ্যই জেনে রাখলে অঙ্কের শুরুটা যদি ধরতে পারো যে অঙ্কের শুরুটা কি, তাহলে তুমি অঙ্কটা করতে পারবা। যদি অঙ্কের প্রথম ব্যালেন্সটা হয় হচ্ছে ডেবিট দিয়ে, তাহলে মনে রাখবা তোমার থিঙ্কিং এ 3 কোশ্চেনে তোমার যেটা যোগ আসে যোগ করবা, বিয়োগ আসলে বিয়োগ করবা। কিন্তু যদি অঙ্কের শুরুটা ক্রেডিট দিয়ে হয়, তাহলে তোমার থিঙ্কিং এ যদি যোগ আসে করতে হবে উল্টা ক্রেডিট বিয়োগ, আর যদি তোমার থিঙ্কিং এ আসে বিয়োগ তোমাকে করতে হবে যোগ, অর্থাৎ অঙ্কটা ডেবিটের উল্টা পন্থায় করতে হবে। ক্লিয়ার? তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকুক, আমরা আগামী ক্লাসে আবার 1-2টা প্রবলেম সলভ করার চেষ্টা করব। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, আর নিজেরা অঙ্কগুলো দেখো, অঙ্কগুলো করার চেষ্টা করো, কারণ তোমাদের এই করোনার সময় অনলাইন ক্লাসে তোমাদেরকে এটা মানতেই হবে যে নিজেদেরকে বেশি করে নিজেরা চর্চা করে নিজেদেরকে তৈরি করে নিতে হবে। আমরা আসলে তোমাদেরকে একটু সামান্য অল্পের মধ্যে ধরানোর চেষ্টা করব যাতে তোমরা চর্চাটা করতে পারো। তো ঠিক আছে, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।